আমি ডিপ জলের মতো পুরো সিনেমায় দাপিয়ে অভিনয় করতে চাই। এটা কে চাঁদাবাজি করবো? আমি কি ফকুন্নির পোলা? সিনেমা বানানো, গান বানানো এটা কিন্তু আগের যুগে রাজাদের কাজ কারবার ছিল। আন্নে ক্লোজ করে দাও। সেটার একটা গল্প আছে, অবশ্যই জিজ্ঞেস করবেন। চাকরি একটা আমার কাছে ভীষণ সম্মানের, কেন জানি না। হুমায়ুন আহমেদ স্যার চ্যালেঞ্জার ভাইকে ডেকে বললেন, তোমার বোনের মাথায় কি সমস্যা আছে? এ তো পাগল, নুহাস চলচ্চিত্রের চাকরি কেউ ছাড়ে? আরে আমার নুহাসের স্টাফ যারা, তারা তো নুহাসের একাংশের মালিক হবে। এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। হুমায়ুন স্যার উঠে বলে যে, এই চ্যালেঞ্জার, তুমি কি মিথ্যে কথা বলেছিলে? আপনারা যাকে চ্যালেঞ্জার হিসেবে চেনেন, আমার ভাইজান সাদিক তার নাম আসলে। এই চ্যালেঞ্জার ভাই পুরো বাবার ভূমিকায় চলে গেল। বাবার ভূমিকায়, মায়ের ভূমিকায়। জীবন আসলে এগিয়ে যায় এবং জীবন কখনোই থেমে থাকে না, সেখানে বিভিন্ন রকম অনুভূতির মধ্য দিয়ে আমরা যাই। কিন্তু অসৎ হওয়া যাবে না। আপনি অসংখ্য পরিচালকের সঙ্গে কাজ করেছেন, জি, প্রেমের ডাকে সাড়া দেয়া। সমস্যা হয় না কখনো? দুইজন বিখ্যাত পরিচালক আছেন যাদের কাজ জীবনে যুদ্ধ করে যেতে হবে, ফাইট করে যেতে হবে, হার মানা যাবে না। আমরা এই প্যারাডাইমের বাইরে এসে, বিশেষ করে নায়ক নায়িকা প্যারাডাইমের বাইরে এসেও কিছু কিছু অভিনেতা এবং অভিনেত্রীকে নিয়ে নতুন করে ভাবছি। তিনি তাদেরই মধ্যে একজন, আমাদের সবার প্রিয় মনিরা আক্তার মিঠু। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আমি আপনার বিশাল ফ্যান। আমি আপনার আরো বিশাল ফ্যান। এটা আপনার বিনয় এবং আমি খুবই সম্মানিত বোধ করছি আজকে আপনাকে আমার অনুষ্ঠানে। আমার বিনয় তো অবশ্যই, কিন্তু এটা সত্যি কথা, কারণ মিথ্যে কথা বলতে আমি একদম পছন্দ করি না। আমি আপনার শো নিয়মিত দেখি, আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার আগে আমি ভয়ে রীতিমতো কাঁপছি আর কি, কারণ আপনি এত গোছানো একজন মানুষ, গোছানো, এত সুন্দর করে কথা বলেন যে আপনার সঙ্গে আমি কিভাবে প্রশ্নের জবাব দিব সেটাই ভাবছি। আমি কোনো প্রশ্নই করব না, আমি আপনার কথাই শুনবো। মিঠু আপা, আমরা জানি সাম্প্রতিক সময়ে আপনি অসাধারণ একটা ইউটিউবে একটা ছবি করেছেন, এটা মোস্তফা কামাল রাজের, আমি যদি ভুল না বলে থাকি। তো রাজ ভাই আমার অনেক পূর্ব পরিচিত, আমি জানি রাজ ভাইটা দেখবে কিনা। আমরা আসলে ওই যে পরিবার নিয়ে একসাথে বসে থাকার যে দেখার যে ব্যাপারটা, ওটা আমার মনে হয় শুধু রাজ ভাই টিকিয়ে রেখেছেন। একদমই তাই। মানে রাজের যতগুলো কাজ দেখেছি আমি, ইভেন আপনি ফিল্ম বলেন, যে তার একটা পারিবারিক আবহাওয়া থাকেই সেখানে, এবং খুব মার্জিত প্রতিটা তার কাজ। আপনি রাজ ভাইয়ের এই সাম্প্রতিক যে ইউটিউবের চলচ্চিত্র, সেখানে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন এবং সেটা বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তর ছুঁয়ে গেছে। আমি দেখলাম যে ফেসবুক এটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। আপা, আমরা সাম্প্রতিক কাজে আসবো, তার আগে একটু আপনার শৈশবটা জানতে চাই, কেমন ছিল পরিবার সবকিছু মিলিয়ে? আমার শৈশব তো মা ছাড়া শিশু। আমার যখন 9 মাস বয়স তখন মা মারা গেছেন। তো তখন থেকে আপনারা যাকে চ্যালেঞ্জার হিসেবে চেনেন, আমার ভাইজান সাদিক তার নাম আসলে, তো তিনি ফিডার খাইয়ে খাইয়ে আমাকে মানুষ করেছেন। তার কোলেই কোলেই থাকতাম, তার কোলে কোলে বসে বসেই আমি টিভি দেখতাম। তিনি সেই পিচ্চিকালে বলতো যে আজকে রক্তের কিছু কিছু মনে আছে আমার একদম, কারণ আমার ছোটবেলার সব কিছু এতটাই ব্রেনে গেঁথে আছে, আমি কোনো কিছুই ভুলি না। যে রক্তের আঙুলতা নাটক হবে আজকে, দেখবা আসাদুজ্জামান নূর আছে, পীযূষ বন্দ্যোপাধ্যায় আছে, আমি জানি না নাম ঠিকঠাক বলছি কিনা। তো এরকম, তারপরে তার ভীষণ প্রিয় ছিল মিতা চৌধুরী, এরকম কোলে নিয়ে বসে থাকতো। আজকে মিতা চৌধুরী, আহারে আপা কিছুদিন আগেই তো মারা গেছেন, ওনার ফ্যান ছিলেন, যে মিতা চৌধুরী আজকে কাজ হবে, নন্দিত নরকে দেখবা হুমায়ুন আহমেদ স্যারের অসাধারণ। হ্যাঁ, তৎকালীন আমলে আমার মনে হয় মা ছাড়া একটা শিশু, ওটা রীতিমতো যুদ্ধ করার সামিল। আমার মনে হয় যে আমি বিশ্বযুদ্ধ পার করে এসেছি, এটাই আর কি। আমার দাদি ছিলেন, তো একটা পর্যায়ে যেমন স্বাভাবিক, খুব স্বাভাবিক যে আমরা ছোট ছোট এতগুলো ভাই বোন, আমার বাবাকে বিয়ে করালেন, তখন স্টেপ মম ছিলেন, তো টর্চার্ড চাইল্ড ছিলাম আর কি আমি। তখন আমার দাদি, মানে আমার যে ভাইজান, মানে চ্যালেঞ্জার ভাই, ওনার ম্যাট্রিক পরীক্ষা, আর আমি তখন 3-4 বছর বয়স, আমাকে নিয়ে গ্রামে চলে গেলেন আর কি, যে এখানে রাখা যাবে না। ঢাকাতে ছিলেন ওই সময়টা আপনারা? হ্যাঁ, ঢাকাতে মালিবাগে, সেটারও একটা গল্প আছে, অবশ্যই জিজ্ঞেস করবেন। ঢাকায় যে মালিবাগ আমাদের নিজেদের বাড়ি ছিল, এখন নাই, এই প্রসঙ্গে আমি বলতে চাই। ডেফিনেটলি। এবং বাড়িতে গেলেন কি, মানে সামহাউ ফ্যামিলি? দেশের বাড়িতে আমার দাদু নিয়ে গেলেন। আচ্ছা। তো দাদু নিয়ে গেলেন, তো সেখানে আমি ওই পানিতে পড়ে থাকি,
পানিতে পড়ে থাকার ধরুন যেটা হয়েছে যে আমি খুব ভালো সাঁতারু, এখনো পর্যন্ত আপনি আমাকে পানিতে ফেলে দিবেন, Okay. আমি ভেসে থাকতে পারবো, যদি আপনি খাদ্য দেন আমি 7 দিন ভেসে থাকতে পারবো। তো সেখানে ওই বেড়ার স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, সেটা বেড়ার মাটি খুঁড়ে খুঁড়ে চোরের মতো শীত কাটতাম, তারপর ফার্স্ট বেঞ্চে আমাকে বসতেই হবে, সেখানে বসতাম। তারপরে যেটা হলো যে আসলে একটা মা তো অন্যরকম জিনিস, যে একটা পর্যায়ে আমার নাক মুখ দিয়ে অনর্গল বমি হচ্ছে আর কৃমি বের হচ্ছে, অনর্গল সারাটা রাত। সেটা আমার এখনো মনে পড়ে যে কেমন লাগতো আর কি। আমার দাদু আমার ফুফাতো ভাইকে বলল যে ওকে একটু ভোর 5 ফজর আজান দিল যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যা। তৎকালীন আমলে হয়তো বা ডাক্তাররা জেগে থাকতেন, নামাজ কালাম পড়তেন। তো আমার এইটুকু মনে আছে যে কাঁধে ফেলে আমার ফুফাতো ভাই দৌড়, ডাক্তার এটা বলেছিলেন যে এই বাচ্চাটা আর 10 মিনিট হলে মারা যেত নিঃশ্বাস আটকে। মানে এই যে কৃমি হয়েছে এটা তো মায়েরা খেয়াল করে, এটা তো আসলে আমি নিজেরটা নিজে বোঝাতে পারছি না, তাদেরকে বলতে পারছি না। আমি বাথরুমে যেতাম খুব ভয়ে কাঁপতাম যে এখন সাপ বের হবে স্টুল দিয়ে। মানে এই যে তারপর আমার ভাই বোনকে মিস করতাম, তারা থাকতো ঢাকায়, এক একজন এক এক জায়গায়। যে আমি পুকুর পাড়ে একটা উঁচা জায়গা ছিল, ওখান থেকে ট্রেন দেখা যেত। আমি প্রতিদিন ট্রেনের টাইমগুলো মুখস্থ রাখতাম যে কোন টাইমে ট্রেনগুলো আসবে, ওখানে দৌড়ে চলে যেতাম, গিয়ে মানে এরকম রুমাল দিয়ে নাড়তাম আর কি, যে যদি আমার পরিচিত কেউ আসে তাহলে আমাকে দেখবে। একদিন সত্যি দেখছি যে ট্রেন থেকে কেউ একজন নাড়ছে, আমার এখনো গুজবাম হয়ে যাচ্ছে, নাড়ছে। তো বলছে মিঠু এই যে আমি তোমার ভাইজান। তো চ্যালেঞ্জার ভাই আর কি। আমার মানে অবচেতন মনে তাকে আমি চাইতাম, তো তাকে দেখে আমার বিশ্বাস হচ্ছে না, চিনতেও পারছি না, ছোট মানুষ একটা, ট্রেনটা চলে যাচ্ছে। সেই আমি দৌড়াতে আমার একদম প্রায় মনে হয় 1/2 কিলোর উপরে হবে স্টেশনে পৌঁছালাম। দেখি যে আমার ভাই দৌড়ে এসে আমাকে পাখির মতো কাঁধে তুলে নিল, বলল যে কিভাবে তুমি এতটা রাস্তা দৌড়ে এলে। তারপর কাঁধে নিয়ে এসে বাড়িতে গেল আর কি। তো এইসব দৃশ্য এখন মনে পড়ে, ভীষণভাবে মনে পড়ে। তারপর উনি ডিসাইড করলেন উনি আমাকে ঢাকায় নিয়ে আসবেন, যে ওখানে লেখাপড়া উনি ওনার মতন করবেন, আমাকে খুব শিক্ষায় দীক্ষায় বড় করবেন। কিন্তু পারিবারিক কারণে সামহাও তার কাছে 2টা টিকিট কাটার টাকা ছিল না। তো রেলগাড়িতে উনি বসে আছেন, ট্রেনে বসে আছেন আমাকে নিয়ে। তো উনি একটু টিটি, তৎকালীন আমলে টিটি চেক করে টিকিট, এখন জানি না টিটি চেক করে কিনা, সেই সিস্টেম আছে কিনা। তো টিটি আসবে, এসে যদি আমার টিকিটটা চায় কি করবে এটা নিয়ে। পরবর্তীতে ভাইজানের কাছে এই গল্পটা শোনা আর কি, যে ভয়ে ভয়ে আমার হাত ধরে আছে আর টিটি আসে কিনা দেখছে আর কি। তো যাই হোক, সেই ঢাকায় এলাম। আমার ভাই খুব অল্প বয়সে আমাদের ভাই বোনদের দায়িত্ব নিয়েছেন। মাত্র মানে উনি ম্যাট্রিক পাশ করেই চাকরি নিয়েছিলেন। একদিন অফিস থেকে এসে দেখেন যে আমি মাটিতে গড়াগড়ি করে কান্না, কি হয়েছে কোলে নিল যে আমার পাশের বাসার মেয়েটা আমার পুতুলের শাড়ি এগুলো চুরি করে নিয়ে গেছে। তারপরে ওই অবস্থাতেই না খেয়ে, মানে উনি লাঞ্চ আওয়ারে এসেছিলেন আর কি, ওই অবস্থায় না খেয়ে দর্জির দোকানে গেলেন, গিয়ে দর্জির ওই যে টুকরা টাকরা কাপড় এনে আমাকে ঠান্ডা করে দিয়ে তারপরে তড়িঘড়ি করে আবার অফিসে গেলেন। মালিবাগের বাড়িটার কথা বলছিলেন আপনি? হ্যাঁ, মালিবাগ চৌধুরী পাড়ায় আমাদের বেশ বড়সড় একটা বাড়ি ছিল, বাড়ির সামনে ডোবা, সেই ডোবাটাও আমাদের ছিল। তো ওখানেই আমার ভাইদের জন্ম, আমার বোনদের জন্ম, আমার জন্ম। তারপর 25 বছর আগে কিংবা 20 বছর আগে এরকম হবে মনে হয়। তখন আমার বয়সটা বেশ অল্পই আর আমি বেশ বোকাশোকাই। তো তখন শুনলাম যে ওটা দখল হয়ে গেছে। দলের নাম না বলি, কোন নেতা এসে বলল যে এটা নাকি আমার বাবা টিপসই দিয়ে জমিটা কিনেছিলেন, এটা কি রাতারাতি। আর আমার বাবা খুবই বোকাশোকা মানুষ, উনি রাতারাতি ওই বাড়ি ছেড়ে ভয়ে উনি আমার ভাইজানের বাসায়, চ্যালেঞ্জার ভাইয়ের বাসায় আশ্রয় নিলেন আর কি। তারপর থেকে ওই বাড়ি ভেঙে ওখানে নাকি 5-6 তলা করা হয়েছে। তো ওই বাড়ির পাশের বাড়িতে যারা থাকতেন
একদিন কক্সবাজারে একজন এসে বলল যে আমার নাম অমুক আপা, সম্ভবত পপি আপা, সম্ভবত তুমি আমাকে চিনবে না, আমি তোমাকে চিনি, আমি তোমাদের পাশের বাড়িতেই থাকতাম। তো আমি তাকিয়ে বললাম যে আপনি কি হারুন ভাইয়ের বোন? বলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মনে আছে? আমি বললাম যে মনে আছে এই কারণে যে যখন আমার স্টাফ মম আমাকে আক্রমণ করতে আসতো, তখন একজন শুকনা চশমা পরা সাদা শাড়ি এক পার একজন মহিলা দৌড়ে আসতেন এবং আমাকে বাঁচানোর চেষ্টা করতেন। ওটা আপনার মা, ওটা আমার মৃত্যুকালেও ওনার চেহারা ভেসে উঠবে, এই কারণে আপনাদের কথা মনে আছে। আপনার মা হারুন ভাইয়ের আম্মা ছিলেন, এটা আমার সারা জীবন আমার মেমোরিতে গেঁথে আছে। তো ওনারা বললেন যে এখনও তো ওই বাড়িটা দেখে আর আমাদের স্মৃতি ওনাদের মনে পড়ে, আমাদের 5 ভাই বোনের চলাফেরা, আমার দাদুর চলাফেরা, আমার মায়ের চলাফেরা ওনাদের মেমোরিতে গেঁথে আছে। যে যখন এই বাড়িটার দিকে তাকাই এত রাগ লাগে, মনে হয় যেন আমরা যদি গুন্ডা পান্ডা হতাম এই বাড়িটা বোমা মেরে উড়িয়ে দিতাম। মানে তারা এতটা ফিল করে আমাদেরকে আর কি। আপনারা 5 ভাই বোন ছিলেন? আমরা 5 ভাই বোন। এবং সবার ছোট বোধহয় আপনি? আমি সবার ছোট। আপনারা তো মাদারীপুর বা গ্রামে চলে গেলেন বলছিলেন যে? মাদারীপুর না, ব্রাহ্মণবাড়িতে চলে গেলেন। তারপর ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর কোন বয়সে? সাভারে আসলাম এই তো 6 বছর তখন। আচ্ছা। তারপর সাভারে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ওখানে আপনি কার সঙ্গে থাকতেন? চ্যালেঞ্জার ভাইয়ের সঙ্গে। আচ্ছা। আমার সব ভাই বোনকে উনি একত্রে জড়ো করলেন। কেউ চলে গিয়েছিলেন নানার বাড়িতে ধামরাই, কেউ চাচার বাড়িতে, সবাইকে উনি জড়ো করলেন। বাবা কোথায় তখন? বাবা স্টেপ মমের কাছেই ছিলেন, ওখানেই ছিলেন। ওনার সাধ্য ছিল না অথবা ইচ্ছা ছিল না আমাদের খোঁজ খবর নেবার। তো পুরোটাই চ্যালেঞ্জার ভাই সাদিক ভাইজান, আমার ভাইজান সববার লেখাপড়ার দায়িত্ব নিলেন। তখন উনি ওই পদ্মা গ্রুপে চাকরি করেন। উনি বিয়ে শাদী করেছেন না? তখন উনি বিয়ে শাদী করেননি। এই চ্যালেঞ্জার ভাই পুরো বাবার ভূমিকায় চলে গেল। বাবার ভূমিকায়, মায়ের ভূমিকায়। আমরা আসলে যাই কিছু করি না কেন আমাদের জীবনে, আমরা তো চারপাশ থেকে শিখেই করি। সেখানে আমাদের স্কুল কলেজ আছে, তারপরে পরিবার আছে, তাই না? আমরা এখান থেকে শিখেই আজকে আপনি যে অভিনয় করছেন, আমি বিশ্বাস করি এটা আপনার ব্যক্তি জীবনের অনেকখানি আছে এখানে। বাবা থেকেও এক ধরনের না থাকা, মা ছোটবেলায় চলে গেছে, তো ভাই বাবা মায়ের ভূমিকায় মানে কেমন ছিল আসলে? ওটাই যে আমার জীবনটা, আমি মনে করি আমার জীবন পুরোটাই শূন্য। এই যে আমি এত ফেমাস মনিরা মিঠু সবার কাছে, আমি কিন্তু রাস্তাঘাটে এখনো ভুলে যাই। যখন কেউ বলে এই মিঠু আপা আসসালামু আলাইকুম, বলছি ওয়ালাইকুম আসসালাম, ভাবি যে আমার পরিচিত কেউ। আমার পুরোটা জীবনই শূন্য। আমার একমাত্র পাওয়া বলতে এই যে জনপ্রিয়তা, এটাই আমি বলবো। আমার আর কোনো প্রাপ্তি নাই আমার জীবনে। আমি মা বাবার আদর পাইনি, ভাইয়ের আদর পেয়েছি, ভাই মারা গেলেন। মেজো ভাইয়ের আদর পেয়েছি, মেজো ভাই মারা গেলেন 2 বছর আগে। আমার প্রাপ্তি বলতে আসলে কিছু নাই, শুধু হারানো আর হারানো। মার ভূমিকাটা তো চিরন্তন। ধরেন এক স্কুলে একটা ফাংশন হচ্ছে, ওখানে মেয়েটাকে মেকআপ করে যেতে হবে, মেয়েটা জানে না কিভাবে মেকআপটা করতে হবে, ওই মা বয়সে করে দিচ্ছে। এবং মা যখন থাকে না, সে ওই মেকআপ ছাড়া স্কুলে যাচ্ছে এবং সহপাঠীদেরকে যখন দেখছে যে না সবাই সে সাজুগুজু করে আসছে কিন্তু আমার নাই, তখন যে ফিলিংসটা হয় এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। জীবন আসলে এগিয়ে যায় এবং জীবন কখনোই থেমে থাকে না। সেখানে বিভিন্ন রকম অনুভূতির মধ্য দিয়ে আমরা যাই এবং এই হাজারটা অনুভূতি আমাদেরকে মানুষ করে তোলে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার পড়াশোনা এবং অভিনয়ের দিকে চলে আসা বা তার আগে যদি কোনো ক্যারিয়ার থাকে, আমি এই পথটা একটু শুনতে চাই। পড়াশোনা করতে থাকলাম। তৎকালীন আমলে আসলে আমি ভীষণ সুন্দরী ছিলাম। তো খুব অল্প বয়সেই আসলে যেটা হয় যে কারো ফাঁদে, আমি বলবো সেটা ফাঁদ, এটা ফাঁদ। যে এখনকার জেনারেশন, আমি দর্শককে বলবো, আমার ভক্ত যারা আছে তারা বলবো যে এখনকার জেনারেশন অল্প বয়সে মোটেই ভুল করা যাবে না। যে পালিয়ে অল্প বয়সে বিয়ে করা, প্রেমের ডাকে সাড়া দেয়া, গার্জিয়ানদের সঙ্গে শেয়ার করবেন, মা বাবার সঙ্গে শেয়ার করবেন, ভাই বোনের সঙ্গে শেয়ার করবেন, ওরকম একটা ফাঁদেই আসলে আমার লেখাপড়া অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বয়স মাত্র আমার 15 কি 16। ভুল করারই বয়স। হ্যাঁ, ভুল করারই বয়স। তারপর যেটা হয় যে আমি সন্তান
কোলে নিয়ে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। নাইট কলেজে, TNT নাইট কলেজে ভর্তি হয়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, ভালো ছাত্রী ছিলাম বলে ডিগ্রি পাশ করেছি। তারপর তো সেখানে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, আমার জীবনের আরেকটা খুব সুন্দর সিদ্ধান্ত নেই আমি সুন্দরই বলবো সেটাকে। তারপর মানে সেটা কি ডিভোর্সের কথা বলছেন আপনি? জি জি জি। ওকে। তারপর চ্যালেঞ্জার ভাই হঠাৎ করে একদিন আর কি, যে অভিনয়ের অফারটা আসলে কাকতালীয় একেবারেই। হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন তার ওপেন টিন বায়োস্কোপ নাটকের মধ্যে ওনার একটা ফিল্মের এক্সট্রা ক্যারেক্টার একটা, যেটা উনি আননোন চাচ্ছেন, নায়িকা সুলভ কাউকে দিয়ে করাতে চাচ্ছেন না। হঠাৎ করে বলেন যে এই চ্যালেঞ্জার, তোমার তো অভিনয় দক্ষতা দেখে আমি মুগ্ধ, তোমার জ্ঞাতি গোষ্ঠীর কেউ আছেন কি না, একটু আমার তো 2 দিনের মধ্যে দরকার। বলে যে আমার ছোট বোন আছে, আপনার বই পড়ে, ও ক্লাস 3 থেকেই। আসলেই পড়তাম, ভীষণ পড়ুয়া ছিলাম। হুমায়ুন আহমেদ কেনা পড়েছে, মানে আমাদের জেনারেশন তো হুমায়ুন আহমেদ পড়ে বড় হয়েছে। কিন্তু চ্যালেঞ্জার ভাই যা যা বই পড়তেন আমি সব পড়তাম। বঙ্কিম বলেন, সমরেশ মজুমদার বলেন, শীর্ষেন্দু বলেন, দস্যু বনহুর বলেন, ওই যে শশার নাম তো রকিব হাসান, সব কিছু পড়তাম আমি। তো বলে যে ও ভীষণ বই পড়তো, আপনার বই পড়ে, ওকে বলে দেখতে পারি। তো এই আমাকে বলল যে তোমার অভিনয় করতে হবে না, তুমি সেটে আসো, কারণ আমি খুবই বোকাশোকা ছিলাম, খুব নরম, 10 চরের আকারে না এরকম ছিলাম। তারপর আমি গেলাম, যাওয়ার সাথে সাথে হুমায়ুন আহমেদ বললেন যে এই মেয়েকে উগ্র চড়া মেকআপ দিয়ে দেন একটা। তারপর মানে প্রথম দৃশ্যেই কি হলো আমি জানি না, হুমায়ুন স্যার উঠে বলে যে এই চ্যালেঞ্জার, তুমি কি মিথ্যে কথা বলেছিলে? তোমার বোন তো মনে হয় মঞ্চে কাজ করে। সাথে ছিলেন চম্পা আপা বলে যে কে মেয়েটা, দারুণ অভিনয় করলো তো। চম্পা আপার সঙ্গেই প্রথম ডায়লগটা ছিল, আসাদুজ্জামান নূর, ওনাদের দুজনের সঙ্গে, জাহিদ হাসান ভাই, ওয়াও, এই 3 জনের সঙ্গে স্টার্ট, এই তো শুরু। মানে রক্তে ছিল আর কি। আমি জানি না কত সালের গল্প এটা? এটা 2002। তো আজ থেকে প্রায় 24 বছর আগের জি গল্প। জি 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 2 যুগ হয়ে গেল। জি। আপনার সন্তান তো ডেফিনেটলি তখন আপনার সঙ্গেই ছিল নাকি? হ্যাঁ, আমি 2 বাচ্চাকে নিয়ে আসি ঢাকায়, তারপর ওদের লেখাপড়া চালিয়ে যেতে থাকি। এই যে গতকাল আমার ছোট ছেলের কনভোকেশন ছিল, ও IUB থেকে BBA কমপ্লিট করলো। সুন্দর একটা ভিডিও দিয়েছে, দেখছেন আপনারা? দেখেছেন কিনা ফেসবুকে? দেখে যে আমার হাতে ইটস বিউটিফুল, সো বিউটিফুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রচুর লোক দেখেছে, শুটিং থেকে দৌড়ে গিয়েছিলাম। এক্স্যাক্টলি, এই যে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখছি, এই সুন্দরের পেছনে কত পরিশ্রম, কত ত্যাগ, সেই গল্পটা কি আমরা জানি? 2টো বাচ্চা এবং তাদেরকে তো মানুষ করতে হবে। সো অভিনয়টাই কি আলটিমেটলি রুটি রুজির জায়গা হয়ে গেল আপনার? অভিনয়টাই রুটি রুজির জায়গা হয়ে গেল, এবং এটা একটা উদাহরণ হতে পারে আমার ভক্তদের। আবারও বলছি যে আমি শুধুমাত্র ওই কাজটাই মনোযোগ দিয়ে করতাম, মানে কখনো 1 মিনিট দেরিতে যাব, আমার পালপিটেশন শুরু হয়ে যেত, ঘাম শুরু হয়ে যেত। আর যদি দূরে কোথাও শুটিং হতো, যে ভোর 5টায় মাইক্রো আসবে, মাইক্রো আসার আগে দেখতো ড্রাইভার যে আমি গেটে দাঁড়িয়ে আছি, তখন আমার কতই বা পারিশ্রমিক ছিল। তবে হ্যাঁ, আমি খুব লাকি, যেহেতু শ্রদ্ধেয় প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের ওখান থেকে আমি এসেছি, একেবারে কম অ্যামাউন্টে আমি কাজ শুরু করিনি। সেই ছোট হোক মাঝারি হোক, সেই অ্যামাউন্টেই খুব সুন্দর করে আমার ছেলেদেরকে লেখাপড়া শেখাতে লাগলাম, এবং নামি দামি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। কিন্তু তখন তো আপনার বয়স খুবই অল্প, এবং নিজের জীবন নিয়ে কোনো চিন্তা হতো না। নিজের জীবন নিয়ে কোনো চিন্তা হতো না, মানে আমার নিজের দিকে লক্ষ্যই করিনি আমি, শুধুমাত্র আমার অভিনয়ে ফোকাস ছিল আর ছেলেদের লেখাপড়ার প্রতি ফোকাসটা ছিল। সন্তানরা নিশ্চয়ই ব্যাপারগুলো বুঝে যে আমার মা কি কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। ভীষণ বোঝে ওরা, এবং আমার 2 সন্তানই, আমি মা বলে না, আমি সত্যি অবাক হই যে এই যুগে আমার 2 ছেলে উপন্যাস, গল্প, ওরা এত অনেস্ট হলো কিভাবে, মাশাআল্লাহ। আমি তো তুমুল রেগে যাই, হাউকাউ কুতুমুল, কেউ যদি আমার সঙ্গে মিসবিহেভ করে আমার আত্মসম্মানে আঘাত লাগে, কিন্তু ওরা এত কুল হলো কি করে? ভাইজান চলে গেছেন, ভাইজান মনে হয় যেন 2য় উপন্যাসকে জন্ম দিয়ে গেছেন, যে উপন্যাস এত কুল, ভাইজানের মতো
চ্যালেঞ্জার ভাই খুব অল্প খুব মিষ্টভাষী ছিলেন, একজন কুল মানুষ, শান্ত ধীর স্থির বুদ্ধিমান মানুষ। সেটাই আমার উপন্যাস কিভাবে হলো, ওনার চেহারাটাও কিভাবে পেলেন এরকম, যে ওরা খুব ভালো চমৎকার মানুষ, ওরা খুব বন্ধুবৎসল। বাহ। ওরা মানে আমি দেখলাম না যে ওরা কোনো বন্ধুর কাছ থেকে ভাঙিয়ে খেতে, ওদের পকেটে আছে যেটা দিয়ে বন্ধুদেরকে দিয়ে দেবে ওরা, এটা আর কি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের তো ভয় করে না, আমরা জি। মাঝে মাঝে যদি একটু নেগেটিভ জিনিস চিন্তা করি আসে, তো এই চিন্তাগুলো হতো না মাথায়? একদম হতো না, মানে কেন যেন আমার কাছে মনে হতো যে অতীত আর ভবিষ্যৎ বলে কিছু নাই, বর্তমান যেভাবে চলতে থাকুক। মানে আমার কখনোই কেন যেন ওই জিনিসটা ভয় কাজ করতো না যে আমার পরশু কাজ নাও থাকতে পারে, আমার চাহিদা নাও থাকতে পারে। এখনও সেটা মনে হয় না। এখন যেমন যেটা মনে হয় যে যেহেতু অ্যাক্সিডেন্টের দেশ বাংলাদেশ আমাদের, অ্যাক্সিডেন্ট যদি হয়, আমার যদি একটা পা কাটা যায়, একটা হাত কাটা যায়, একটা চোখ অন্ধ হয়ে যায়, কী করব? আমি তো স্ট্রেইট চায়ের দোকান দিয়ে বসবো, চা বিক্রি করব, আমি খুব সুন্দর করে দর্শকদের সঙ্গে গল্প করতে করতে চা বানাবো, আমি খুব সুন্দর বিরিয়ানি তৈরি করতে পারি, বিরিয়ানি রান্না করে বিক্রি করব, আমি চমৎকার পায়েস রান্না করতে পারি। আমার ছেলেরা বলে যে আমার মতো বিরিয়ানি আর পায়েস কেউ রান্না করতে পারে না। খুব পায়েস, বিরিয়ানি, চা বিক্রি করেই আমার জীবন চলে যাবে। হুমায়ুন আহমেদ স্যারের কাজ যারা করতেন, আমরা সাধারণত এরকম দেখি, তারা সাধারণত অন্য কোনো ঘরানায় কাজ করতেন না ওই সময়টাতে। করতেন না, হ্যাঁ। আপনি কি ওই ঘরানার বাইরে উনি থাকা অবস্থাতেই আসলেন? উনি থাকা অবস্থাতেই যে মানে এই যে অতীত ভবিষ্যৎ বিচার করি না, এটা সবচেয়ে বড় উদাহরণ যে হুমায়ুন স্যার আমার কিছু গুণ আবিষ্কার করেছিলেন। হুট করে একদিন বললেন যে তুমি নুহাস চলচ্চিত্রের এক্সিকিউটিভ অফিসার, মানে স্যারের লেনদেন সব কিছু আমি দেখতাম। ওয়াও। ফাট করে বললেন যে তুমি চাইল্ড আর্টিস্টদেরকে ও অভিনয় শেখাতে থাকলাম। এটা করতে ফাট করে মনে হলো যে আমার ভালো লাগছে না, আমার প্রেশার। বললাম যে স্যার আমি চাকরিটা করব না, আমার প্রেশার হয়ে যায়, আমার মাথায় জট পেকে যায়, জট পাকিয়ে যায়। তো স্যার আমাকে কিছুই বললেন না, চ্যালেঞ্জার ভাইকে ডেকে বললেন তোমার বোনের মাথায় কি সমস্যা আছে? এ তো পাগল, নুহাস চলচ্চিত্রের চাকরি কেউ ছাড়ে? আরে আমার নুহাসের স্টাফ যারা, তারা তো নুহাসের একাংশের মালিক হবে। প্রত্যেকের নামেই শুনেছি যে কিছু কিছু জমি জমা স্যার দিয়ে গেছেন, এরকম শুনতাম আর কি। ওকে। নুহাস চলচ্চিত্র নুহাস পল্লী থেকে যা আর্ন হবে তার 3 ভাগের 1 ভাগ স্টাফদের জন্য। আচ্ছা। এটা একদম স্পষ্ট আমি তৎকালীন আমলে। তার পরবর্তীতে কি হয়েছে আমি জানি না, যে সে চাকরি ছেড়ে দিচ্ছে, তো ম্যানেজার দিয়ে পাঠালো, বেতন দিয়ে পাঠালো যে আপা স্যার যাইতে বলছে অফিসে। আমি বললাম যে সরি, মুস্তফা নাম ম্যানেজার, আমি যাবো না, আমি চাকরি করব না। তারপরে স্যার বুয়া বিলাস নাটক তৈরি করলেন, নাটক করলাম। বললো যে তুমি কি বুঝেছো এই নাটকটা কেন বানিয়েছি? তোমার উপর আমি মধুর প্রতিশোধ নিলাম, তুমি আমার চাকরি ছেড়ে দিয়েছো, দেখো যে তোমাকে নিয়ে এত একক নাটক বানিয়েছি। ওখানে সুপারস্টার রিয়াজও 2 সিন করেছে ওখানে। তো এই যে ভবিষ্যৎ চিন্তা করি নাই, যে চাকরি ছেড়ে দিলাম, নাটক নাই বা করলাম, হুমায়ুন স্যারের সব কিছু থেকে বিতাড়িত হলাম, কোনো সমস্যা নাই, আমার ভালো লাগছে না, আমি করব না, ব্যাস। হুমায়ুন আহমেদের কাজের বাইরে এসেও তো আপনার একটা সিগনেচার কাজ হুমায়ুন স্যারের বাইরে কাজ করা যখন শুরু করলাম, তখন থেকেই আমি আসলে যেই গুড ফিলটা পেয়েছি যে আসলেই স্যার তার যে সেই জাদুর কাঠি, সোনার কাঠি, রূপার কাঠি আসলে আমাকে হয়তোবা উনি ছুঁয়ে দিয়েছিলেন, যে যেই নাটকই করতাম সেখানেই আমি প্রশংসিত হতাম, জি, সম্মানটা পেতাম। জি। একজন ডিরেক্টর এসে বা আপনার স্ক্রিপ্টে যখন বুঝিয়ে দেওয়া হয়, তারপর আপনি যখন ক্যামেরার সামনে দাঁড়ান, ওই সময়টাতে আপনার নিজের ফিলটা কি থাকে আসলে, যে কোনো আমি অভিনয়ের ক্ষেত্রে? এই বিষয়ে আমি একদম কৃতিত্ব দিব, সর্বপ্রথম কৃতিত্ব দিব মহান আল্লাহ তাআলাকে, যে উনি আমাকে এই মেধাটা দিয়েছেন যে আমি ওই ক্যারেক্টারটা না কেমন যেন নিজের ভেতরে ধারণ করে ফেলি। এটা আমিও চিন্তা করি, আপনার কোশ্চেনটা কেমন যেন নিজের ভেতরে ধারণ করে ফেলি, যে রাস্তার একটা মানে খেটে খাওয়া মানুষ, আমি ওই ক্যারেক্টারটা ধারণ করে ফেলি। বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধা,
বৃদ্ধা, ওই ক্যারেক্টারটা আমি ধারণ করে ফেলি আর কি। এটা আমি আসলে কিভাবে কি আমি নিজেও জানি না আসলে। ওকে, এটাকে বলা হয় বর্ন আর্টিস্ট, মানে কেউ হয়তো জন্মগতভাবেই কিছু প্রতিভা নিয়ে জন্মায় এবং এটাকে যখন এক্সপ্লেন করতে বলা হয় তখন বলে তো স্বভাবজাত, এটা তো এক্সপ্লেন করার কি আছে, মানে ইটস লাইক মানুষ তো খাবেই, মানুষ তো ঘুমাবেই, সো আমার রক্তের মধ্যে এটা আছে, আমি এটাকে আই ক্যান এক্সপ্লেন। যেমন ধরেন যে স্পার্টাকাস ৭১, আমি তো যুদ্ধ দেখিনি, যুদ্ধের পরে আমার জন্ম। জি। তো স্পার্টাকাস ৭১, মুস্তফা সরোয়ার ফারুকীর ওখানে যে আমি ওটা আমার অন্যতম একটা টার্নিং পয়েন্ট কিন্তু, এবং অন্যতম একটি টেলিফিল্ম। জি। সেখানে আমার 2 যমজ সন্তান যুদ্ধে মারা যায়, যে ওটা এখনো আমার ছেলেরা বলে যে ওই নাটকটা তুমি প্রায়ই দেখবে। তো আমি তো যুদ্ধ দেখিনি, আমি চোখের সামনে কোনো যে ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে ওইরকম দেখিনি, কিছুই দেখিনি আমি। সেই ক্যারেক্টারটি তো আমি ধারণ করতে পেরেছিলাম, এবং পরবর্তীতে সেটার সিকুয়েল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, আমার প্রথম অ্যাওয়ার্ড পাওয়া মেরিল প্রথম আলো সেরা আলোচিত ক্যারেক্টার, সেটাও তো সেটা আমার খুব পছন্দের ক্যারেক্টার, যে একদম অল্প কয়েকটা কথা ছিল, হাতে গোনা হয়তো বা 5টা ডায়লগ ছিল। আপনি অসংখ্য পরিচালকের সঙ্গে কাজ করেছেন এবং প্রত্যেকের কেমিস্ট্রি তো ডিফারেন্ট, সো মানে সমস্যা হয় না কখনো? হয় না। যদি সমস্যা হয়, যদি আমি বুঝি যে এই পরিচালক মানুষটি ভালো না, চরিত্র দিক দিয়ে, নীতিগত দিক দিয়ে মানুষটি ভালো না, তখন আমার প্রবলেম হয়। আমি খুব ভালো মানুষের সঙ্গ খুব পছন্দ করি, ভালো মানুষকে আমি খুব দ্রুত নিতে পারি, এটা আমার খুব বাজে অভ্যেস যে আমি একেবারেই ডিপ্লোম্যাটিক না, মানে খারাপ মানুষের সংস্পর্শে যে আমি যাব, খারাপ মানুষ আমার চেহারা দেখলেই বুঝে যায় যে ওনাকে আমি অপছন্দ করছি। এটা তো ভালো। একদম এরকম 2 জন বিখ্যাত পরিচালক আছেন যাদের কাজ একটা করা হয়েছে। তারপর রাজ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন, এবং সাম্প্রতিক সময় যে কাজটি নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেটা নিয়েও যদি আপনার কিছু বলার থাকে? মানে মোস্তফা কামাল রাজ, তার সম্পর্কে বলতে গেলে এই আরজে কিবরিয়া শো অনেকগুলিতে আমার আসতে হবে, আসলে অনেকগুলিতে আসতে হবে। তার সেরা সেরা চরিত্রগুলি তিনি আমাকে দিয়ে যাচ্ছেন অনেক বছর ধরে, অনেক বছর ধরে। আমি বলবো 18-19 বছর ধরে, হয়তো বা সেটা 18-19 বছর ধরে, সেটা সিরিয়াল হোক আর সিঙ্গেল নাটক হোক, উনি আলোচিত না এরকম চরিত্রে উনি আমাকে ডাকেনি না। আর যেই চরিত্রে আমাকে লাগবে উনি আগেই বলে দেন এটাতে লাগবেই। যেমন সাম্প্রতিক সময়ে সম্পর্কের গল্প করার পরে যখন দেখি যে ম্যাসিভ আকারে এটা মানে আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে এমনভাবে যে মনে হয় যেন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছি, সত্যি কথা, আবার ভয়ও ধরে গেছে। তখন আমি সচরাচর কোনো নাটক দেখে রাজকে কিন্তু আমার ফোন করা হয় না। আমি রাজকে ফোন করেছি যে ভাই আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না, তোমাকে দেবার কিছু নেই, তুমি রাজা, তুমি রাজা। কারণ এই মানুষটি সত্যি আমার চোখে একজন রাজা। মানে নাটক বানানো, সিনেমা বানানো, গান বানানো, এটা কিন্তু আগের যুগে রাজাদের কাজ কারবার ছিল। ঠিক জীবন্ত একজন রাজা আছে আমাদের মোস্তফা কামাল রাজ, সে রাজার মতনই নাটক বানায়। সেখানে আমার ক্যারেক্টারগুলো যে দেন উনি, ওনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। এবং উনি আমাকে যেই স্বাধীনতাটা দেন, এইটা খুব কম ডিরেক্টর দিয়ে থাকেন। কারণ একজন ডিরেক্টরের নিজের পছন্দ হচ্ছে না, আপনি অভিনয়টা এইভাবে করেন, সেটাই স্বাভাবিক, আমি তার ডিরেকশনে কাজ করব, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো অনলি ওয়ান মোস্তফা কামাল রাজ আমাকে অ্যাক্টিংয়ের সময় উনি একদম ফ্রি বার্ডের মতো ছেড়ে দেন। সেখানে আমার নিজস্ব অনেক ডায়লগ দিয়ে থাকি, ওনার কোনো আপত্তি থাকে না, বরঞ্চ উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেন, তখন সেটা একটা জাদু হয়ে যায়। আপনার সমসাময়িক যাদের অভিনয় দেখে বড় হয়েছে, যাদেরকে দেখলে আপনার শ্রদ্ধা করতে ইচ্ছা হয়েছে সবসময়, বাংলা চলচ্চিত্র হোক কিংবা নাটকে হোক, কাদের কথা বলবেন? দেশের মধ্যে আসলে আমি ছোটবেলায় যেমন দেখতাম আসলে যে হুমায়ুন ফরিদি, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, ওনাদেরকে দেখতাম। রিনি রেজা ওনাকে দেখতাম।
তখন বুঝি না নাটক, মিতা চৌধুরী আপা বুঝি না নাটক, কিন্তু ওনাদেরকে ভালো লাগতো যেহেতু আমার ভাই বলেছে এরা খুব ভালো অভিনয় করে এবং আমার মনে হতো এরা স্পেশাল। তারপরে এসে শমী কায়সারের ফ্যান, শমী কায়সার, বিপাশা হায়াত। তারপর আমি ভীষণভাবে ফ্যান অপূর্ব, মোশাররফ করিম। ডেফিনেটলি মোশাররফ করিম কি আপনার জুনিয়র না মনে হয়? আমরা সমবয়সী বলা যায়। সো আমরা যদি একটু জুনিয়রদের দিকে তাকাই, যে এখন অনেক নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি অনেক স্ক্রিনে, নতুন মুখ। আপনি কাদের কথা বলবেন যাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, যারা ভালো করবে ইন ফিউচারে, টিকে থাকবে? যারা এখন মারাত্মক রাজত্ব করছেন, তাওসিফ, ফারহান আহমেদ জোবান, তারপর আরো আমাদের নিউ কামার কিছু আছে, ওর নাম নাওভি, ভালো করছে। তারপরে আরশ খান খুব ভালো অভিনয় করছে। ওকে। তারপর যেমন ভয়েস খুব সুন্দর, খায়রুল বাশার ভালো করছে। ওরা মনে হয় যে যখন ওদের বয়স হবে আমি ওদেরকে রিকোয়েস্ট করব যে ওরা ক্যারেক্টার আর্টিস্ট, এটা যেন ওরা ধারণ করে। ওকে। ওরা অনেকেই আমার সিনিয়রদের মধ্যে অনেকের মধ্যে এই প্রবলেমটা ছিল, বাবার চরিত্রে অভিনয় করবেন না। আমি আর রাজা অ্যাটাক করি একসাথে তাদেরকে, যে বাবার চরিত্রের মতো সুন্দর চরিত্র হয় নাকি, মায়ের চরিত্রের চেয়ে সুন্দর চরিত্র হয় নাকি। তো আমি তাদেরকে বলবো যে তারা যখন তাদের হিরো হওয়ার বয়সটা হারিয়ে ফেলবে, তারা যেন ক্যারেক্টার আর্টিস্ট করে, বাবা মার চরিত্র করে, চাচা, ফুপু, খালু এইসব চরিত্র করে দাপটের সাথে। তো এই তো আরো অনেক নতুন মুখ আসছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চরিত্র কি সব চরিত্রই সমান কিনা আপনার কাছে, না বা একটা নেগেটিভ চরিত্র যদি আসে? নেগেটিভ চরিত্রটা তখনই ইম্প্যাক্টফুল হয় যখন সেটার একটা পজিটিভ দিক দেখানো হয়। যেমন এটা আমাদেরই গল্পে নেগেটিভ কিন্তু না, সে কিন্তু সবচাইতে পজিটিভ মানুষটি, কারণ সে বেকার ছেলেটিকে একটা সুন্দর জায়গায় দেখতে চায়। আর বেকার ছেলে বিয়ে করে নিয়ে আসলে আমার মনে হয় যে একটা রিটায়ার্ড পার্সন, তাদের বাসায় তো আসলেই মানে খরচটা তো বাড়লো, কেউ তো কিছু করছে না। তো আর হুমায়ুন আহমেদ স্যারকে দেখতাম যে নেগেটিভ ক্যারেক্টারকে কত সুন্দর করে পজিটিভ বানানো যায়। মোস্তফা কামাল রাজকেও তাই দেখি যে নেগেটিভ ক্যারেক্টারকে কত সুন্দর করে পজিটিভ বানানো যায়। যেমন ফ্যামিলি ক্রাইসিসে প্রথমে একটা খালা ঢুকে একদম বিশাল নেগেটিভ, সেই ক্যারেক্টারকে কোথায় নিয়ে গেল তিনি কোথায় নিয়ে গেলেন যে সবচাইতে পজিটিভ ক্যারেক্টারটি দেখিয়েছেন। ওরকম ক্যারেক্টার করতে ভালো লাগে। আর যদি আপনি বাংলা সিনেমার যারা আমাদের ভিলেন থাকে ওরকম যদি দেখানো হয়, তখন আমি বলি যে শোনো, তোমরা যে আমাকে দেখাতে চাও, আমার কাছে অফার আসে নেগেটিভ, ওকে নেগেটিভ করব, আমি ডিপ জলের মতো পুরো সিনেমায় দাপিয়ে অভিনয় করতে চাই, তো তাহলে ওকে ফাইন, আমি ছোটখাটো কিছু নেগেটিভ করতে রাজি না। আপা, আপনার দুই যুগ হয়ে গেল এবং আমরা নিশ্চয়ই যারা এই অঙ্গন নিয়ে স্বপ্ন দেখেন, তো তাদের আপনি একজন পরামর্শক হিসেবে বা বলতে পারি একজন কাইন্ড অফ অ্যাডভাইজার হিসেবে কি বলবেন, যেটা ক্যারিয়ার হিসেবে কেমন, কাদের আসলে আসা উচিত এই জায়গাটাতে? আমি একজন স্বপ্ন ছাড়া মানুষ, আমি জীবনে কখনো মানে স্বপ্ন জেগে থেকে স্বপ্ন দেখি না, ঘুমের মধ্যে আজেবাজে স্বপ্ন দেখি। আমার লাইফ নিয়ে কোনো স্বপ্ন ছিল না। এখন একমাত্র স্বপ্ন যে আমার মৃত্যুটা যেন সুন্দরভাবে হয়, অসুস্থতায় ভুগতে ভুগতে যেন আমার মৃত্যু না হয়, এটাই আমার স্বপ্ন। আর এই কাজে যারাই আমার কাছে ফোন করে কিংবা টেক্সট পাঠায় যে তারা অভিনয় করতে চায়, আমি বলি যে এই মাধ্যমটা আমার জানা নাই যে কিভাবে আসতে হবে। যে থিয়েটার করো সেটা তো সবাই বলবে, থিয়েটারে ভর্তি, কারো যদি খুব ইচ্ছে থাকে থিয়েটার তো অবশ্যই থিয়েটার করতে পারে। অনেক বেশি বই পড়তে হবে, অনেক বেশি ভালো ভালো সিনেমা দেখতে হবে, নাটক দেখতে হবে। আর ম্যাক্সিমামই আমি বলি যে লেখাপড়াটা খুব মনোযোগ দিয়ে করো, খুব ভালো একটা চাকরি করো। চাকরিজীবীদের আমি ভীষণ সম্মান করি, চাকরি একটা আমার কাছে ভীষণ সম্মানের, কেন জানি না। আপনি কখনো করেননি?
আমি কখনো করি নাই। আমি আমার ছেলেদেরকে 10,000 টাকা বেতনের চাকরিতে যখন আমার ছেলে কিছু দিন গ্যাপ পেলো, হ্যাঁ করো, আমি খুব খুশি। ওই 10,000 টাকা বেতন যখন আমার হাতে দিল আমি খুব খুশি, পরবর্তীতে দিয়েছি ওর খরচের জন্য, আমি খুব খুশি। আমার বড় ছেলে মার্চেন্ডাইজার হয়ে ও যখন 29,000 টাকা স্যালারি পায় আমি খুব খুশি। আমি আসলে অল্পতেই সন্তুষ্ট একজন মানুষ। সেটাই হওয়া উচিত, মানে জীবনে সন্তুষ্টি থাকাটাই তো এক ধরনের হ্যাপিনেস। সো এটা জীবনে সন্তুষ্ট থাকতে হবে। আমার কোনো জায়গা সম্পত্তি নাই, দর্শককে বলবো আমার কোনো ফ্ল্যাট নাই। আমি গাড়িটা কিনেছি অনেক পরিশ্রম করে, কারণ গাড়ি ছাড়া আমার বড় বড় লাগেজ, আমার ক্যারেক্টারগুলো অনেক কঠিন থাকে, সব ধরনের কাপড় নিয়ে আমার রওনা দিতে হয়। কিন্তু তারপরেও আমি 20 বছর পরে আমি গাড়ি কিনেছি, মানে আমার ক্যারিয়ারের পদার্পণ করার পরে 20 বছর পরে আমি গাড়িতে চড়িয়ে, এই তো 4 বছর ক্রস করেছে আমি গাড়িতে চড়ি। তো তার আগে আমি উত্তরা বাসা নিয়েছি যেন আমি রিক্সা দিয়ে টুপ করে আমার সেটে চলে যেতে পারি। রিক্সায় আমি ওটার গল্পও অনেক, যে রাত 2টা-3টায় শুটিং প্যাক আপ হতো, কত কিছু ফেস করেছি। জীবনে যুদ্ধ করে যেতে হবে, ফাইট করে যেতে হবে, হার মানা যাবে না। ছোট চাকরি হোক, ছোট চাকরি দিয়েই সুন্দর করে জীবন চালানো যাবে বিন্দাস, কিন্তু অসৎ হওয়া যাবে না। অসাধারণ, অসাধারণ অনেক কিছু। সবচেয়ে বড় কথা হচ্ছে আমিও একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আপনি যে মানুষটার পাশাপাশি অবস্থান করবেন জি। ওই মানুষের কিছু গুণ আপনার মধ্যে আসবেও। আমরা তো সবাই একটা অরা নিয়ে চলাচল করি। জি। সো মানুষটা যদি অসৎ হয়, মানুষটা যদি ভালো না হয়, আপনি দেখবেন ওই পালসটা আপনি টের পাবেন। কেমন জানি একটা টের ভাইব, পাই। খুব ভাইব কাজ করে। খুব তাড়াতাড়ি হ্যাঁ, টের পাই আমি। ওই যে আপনি বললেন আপনার গল্পের জায়গাটা থেকে যে আপনি 20 বছর ক্যারিয়ার করার পরে গাড়ি কিনেছেন, আপনি গাড়ি নিয়ে একটা স্ট্যাটাসও দিয়েছিলেন, এটা আমরা হ্যাঁ, অফ দ্য রেকর্ডে জি, ডিসকাশন করছিলাম, কারণ আপার গাড়ি আমার গাড়ি সেম। এবং আপনি যখন ওই স্ট্যাটাসটা দিল, আমি যখন গাড়িটা দেখলাম, আমি টোটালি তাকে ফিল করতে পারছি। খুবই ভালো সময় কেটেছে আপা, এবং আপনি যে জীবনবোধ নিয়ে চলছেন আমি বিশ্বাস করি সেই জীবনবোধ আপনাকে আরো অনেক দূর পৌঁছে দেবে। আমি শুধু শেষবেলা এসে জানতে চাই যে এই যে মানুষ আপনাকে ভালোবাসে, এই যে মানুষ দেখলেই খুব খুশি হয়ে যায়, এই তো মিঠু আপা, আর একটু আগে তো স্ক্রিনে দেখলাম, জি। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে। যেমন আমি কিন্তু সববার কাজ করি, যখন ছোট্ট একটি ডিরেক্টর ছোট্ট একটি বাজেটের কাজ করতে যাই, যখন আমার সহকর্মীরা থাকে ওরা কিন্তু খুবই স্বল্প পারিশ্রমিকের, তাদের সঙ্গে আমার মিশতে না খুব ভালো লাগে। আমার কেন যেন খুব মিশতে ভালো লাগে। আমি একবার দিয়েছিলাম যে আমি টাইটানিক জাহাজের 4র্থ শ্রেণীর যাত্রী, সব সময় আমার খুব ভালো লাগে। তো ওই যে তারা যে খুশি হয়ে যায়, তারা অবাক হয়ে যায় যে মিঠপা আমাদের সাথে এইভাবে মিশছে। আমার কাছে খুব ভালো লাগে তাদের সাথে মিশতে, কথা বলতে খুব ভালো লাগে। আর এই জন্য আমার খুব পছন্দের ক্যারেক্টার হচ্ছে গৃহকর্মী। যেমন আমার বাসায় একটা মেয়ে আছে ফারজানা, এই মুহূর্তে আমার সন্তানদের সমান জনপ্রিয় মানুষ সে। আমার শুটিং থেকে ফেরার আনন্দই হচ্ছে আমি ফারজানার সঙ্গে গল্প করতে করতে ঘুমাবো, এবং সে বলে রাতের বেলা শুয়ে, আজকে কি গল্প হুনবাইন কোন, তার গল্প শুনে আমি ঘুমাই। জীবন খুবই ক্ষণস্থায়ী, জীবনটাকে সুন্দর করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, এবং জীবন সুন্দর করার জন্য আমাদের চারপাশে অসংখ্য সুন্দর সুন্দর মানুষ আছেন, যাদের কাজগুলো দেখে, যাদের সহচার্যে আমাদের জীবনটা সুন্দর হতে পারে। মিঠু আপা প্রতিনিয়ত তার কাজগুলো আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য করে যাচ্ছেন। সো মিঠু আপার জন্য অনেক অনেক দোয়া থাকলো, এবং আপনি যেমন অনুষ্ঠানের শেষ পর্যন্ত এসেছেন সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। জি, আপনি ডেকেছেন আমাকে, আমি আসতে পেরেছি, আর যে কিবরিয়ার শোতে আমি অনেক সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ আপা, ভালো থাকবেন। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আগাম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই।